আজকে আমার টপিকটা হলো বাঙালির অস্থিমজ্জায় বা বাঙালির ঘরে ঘরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, ডেটাবেস ম্যানেজমেন্টের ব্যবহার, যেটাকে আবার এখন ইংলিশ টার্ম হচ্ছে আই এম দ্য ডেটা অ্যানালিস্ট, কেউ বলছে আই এম দ্য ডেটা সায়েন্টিস্ট বা অ্যাপ্লিকেশন অফ ডেটা সায়েন্স। আবার একটা জায়গায় আমি আবার দেখতে পাচ্ছি একটা খুব কনফিউজিং একটা কথা, যে মেশিন ল্যাঙ্গুয়েজ মডিউল বা মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং। আবার আরেকটু যদি ওপরের দিকে যাই তাহলে সেটাকে বলছি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর ডিপ লার্নিং। তো এই একটা বিষয়কে নিয়ে আমি বলছি একটা কথা, একটা ট্যাগ ইউজ করছি, সেটা হচ্ছে কি না, বাঙালির ঘরে ঘরে এআই বা বাঙালির রগে রগে এআই বা বাঙালির অস্থিমজ্জায় আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কেন এই কথাটা বলছি তার পেছনে একটা বিশেষ আমার মনে হয়েছে, একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমার এটা বলার প্রয়োজন এসেছে বা আমার মনে হয়েছে, কারণ এটা আমার একটা নিজস্ব, একান্তই নিজস্ব চিন্তাভাবনা। তো সেখানে দাঁড়িয়ে মাসখানেক আগে বিভিন্ন জায়গায়, মাসখানেক আগে নয়, বেশ কিছুদিন আগে থেকে একটা কথা আসছে যে মার্কেটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আসবে, ডেটা সায়েন্টিস্টরা কাজ করবে, ডেটা সায়েন্স কাজ করবে, ডেটা অ্যানালিস্ট কাজ করবে, ডিপ লার্নিং এসে যাচ্ছে। ফলে যে নর্মাল যে সমস্ত ওয়ার্কার্স আছে বা জুনিয়র লেভেল ওয়ার্কার, জুনিয়র লেভেল ডক্টরস, জুনিয়র লেভেল ইঞ্জিনিয়ার্স, জুনিয়র লেভেল ল্যাব টেকনিশিয়ানস, তো এনারা কাজ হারাবেন। এরকম একটা জায়গাতে যদি তুমি একটু টেকনিক্যালি ইউ আর নট সাউন্ডেড, অর যদি আপনি আপনার মধ্যে সুপার স্পেশালিটি না থাকে, তাহলে ওই জায়গাটা কিন্তু এআই রিপ্লেস করে দেবে। এ একটা আতঙ্ক সৃষ্টি করছে। আর আমরা জানি যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে দিন দিন বেকার বেড়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমার এই বলার পেছনে কারণ হচ্ছে, আমার একজন বলেছিল যে বাঙালি একটা দিন আসবে যে পশ্চিমবঙ্গে এআইয়ের অ্যাপ্লিকেশানটা অনেক কম হবে, অনেক ধীর গতিতে আসবে। কিন্তু আমি সেটাকে মানি না, কারণ আমি মনে করি বাঙালির মধ্যে সেই ক্ষমতা আছে, বাঙালি গ্রিপ করতে পারে। হ্যাঁ, হয়তো এই ব্যাপারটাকে, জিনিসটাকে যেটা হচ্ছে এই এআইয়ের অ্যাপ্লিকেশান, এটাকে নিয়ে মানুষজন এমন মেতেছে, বড় বড় এন্টারপ্রেনার, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একটা মানুষের মধ্যে একটা আতঙ্কও সৃষ্টি হয়ে গেছে দিন দিন, যে ওটার মধ্যে কী আছে রে বাবা, কী হাতি, কী ঘোড়া, কী ডিজিটাল সিস্টেম। তো ন্যাচারাল ব্যাপার যে খুব একটা ইন্টেলিজেন্ট একটা ব্যাপার, এতে বিজ্ঞানী হতে হবে বা তোমাকে একটা ইঞ্জিনিয়ার হতে হবে, তো এই তো আমাদের তো চাকরি বাকরি থাকবে না, এই একটা আতঙ্ক। এই আতঙ্ক বা এই আতঙ্কের একটা ফ্রেমওয়ার্ক থেকে আমাদের, যারা আমরা নর্মাল মানুষ আছি, তাদের এই আতঙ্কটাকে কাটানোর উদ্দেশ্যেই আমার আজকের এই টপিক। হ্যাঁ, এটা ঠিক যে কিছুদিন বাদে কিন্তু এআই একটা পোর্শন কিন্তু রিপ্লেস করে দেবে, কিন্তু আমি চাই বাঙালিকে রিপ্লেস করার মতন ক্ষমতা বাঙালি বা ভারতীয়দের, বাঙালি তথা ভারতবর্ষের নাগরিকদের রিপ্লেস করে দেওয়ার ক্ষমতা এআই কেন কারুর হয়নি। তো এই একটা জায়গা নিয়ে, হোয়াট ইজ এআই, হোয়াট ইজ ডেটা সায়েন্স, হোয়াট ইজ দ্য অ্যানালাইজেশন অফ ডেটা, হোয়াট ইজ মেশিন লেভেল প্রোগ্রামিং, এই টোটাল এই ব্যাপারটাকে একটু যদি আপনাদেরকে মানে খুব, মানে খুব সাধারণভাবে, খুব সিম্পলভাবে যদি আমি বোঝাই, তাহলে আপনার মনে হবে যে জিনিসটা কিন্তু খুব একটা কমপ্লিকেটেড বিষয় নয়। হয়তো আমার এই একটা এই কথার মধ্যে দিয়ে আপনি বললেন, আপনি তো এত কথা বলে দিচ্ছেন এই একটা ব্যাপারে, আপনি কি সব কিছু বোদ্ধা? কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা আমি যেটা বলছি সেটা আপনারা মিলিয়ে নেবেন, বা আগামী আপনি যদি এটার উপর দিয়ে যদি একটু রিসার্চ করতে থাকেন, তাহলে আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে যে এই একটা লোক এসেছে, যে লোকটা বলছে এই কথাটা, এটা কিন্তু অনেকটা হেল্পফুল হয়ে যাবে। এটা আমার মনে হয় যারা নর্মাল লেভেল রেঞ্জের যে সমস্ত এমপ্লয়ি বা বেকার হয়ে যাচ্ছে, তারা যদি মনে করে যে তারা তাদের জব, তাদের জায়গায় যদি একটুখানি যদি টেকনিক্যালি সাউন্ডেড হয়, তাহলে তাদের রিপ্লেসমেন্ট কখনোই হবে না। শুধু তাই নয়, এই যে ওয়ার্ক ফ্রম হোম বা তারা যে কোনো সেক্টরে কাজ করতে পারে, শুধুমাত্র ইন্ডিয়া না, ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলের থেকে আপনি আপনার বাড়িতে থেকে অল ওভার ওয়ার্ল্ড আপনাকে ডাকবে। তো এই একটা জায়গার উপর আমি বেস করে, মানে একজন
সোশ্যাল ওয়ার্কার, একজন আপকামিং সোশ্যাল এন্টারপ্রেনার, সোশ্যাল কর্পোরেট এন্টারপ্রেনার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়েছি, এবং আমি মানুষকে মানে ব্যাপারটাকে ক্লিয়ার করতে চাই, একটা বেসিক একটা ধারণা দিতে চাই। তো এই বেসিক ধারণাটা খুব অল্প অল্প টাইমে দেবো, একদিনে তো সব কিছু দেওয়া সম্ভব নয়, কিন্তু এটা হলে আমার মনে হয় মানুষের এই ভয়টা কিছুটা হলেও কাটবে। তো দেখুন, বেসিক্যালি আমি কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের লোক। আমি যখন কাজ শুরু করেছিলাম তখন আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, ইঞ্জিনিয়ারিং করেছি, সব কথা ভালো, কিন্তু আমার একটা নেগেটিভ পয়েন্টস হচ্ছে আই এম দ্য ভেরি লেজি পারসন। সেটা একটা মানে আপনাদেরকে একদম বাস্তব সত্যি কথা বলছি, আই এম ভেরি মাচ লেজি পারসন। তো আমি যখন কম্পিউটার নিয়ে কাজ করতে থাকি, তো প্রথম দিকে আপনার জাভা নিয়ে কাজ করেছি, ডেলফি নিয়ে কাজ করেছি, আমি দেখতাম যে কোডিং ইজ, আই এম প্রফিশিয়েন্ট, আমি বলবো না যে আই এম তখন এক্সিলেন্ট, আমি বেশি দিন কাজ করিনি, কিন্তু আমার মনে হতো এই কম্পিউটারের সামনে বসে কাজ করবো আমার ঠিক ভালো লাগবে না, আমার একটু অ্যাডমিনিস্ট্রেশন চাই, আমার একটু ম্যানেজমেন্ট চাই, আমার একটুখানি মার্কেটিং কনসেপ্ট চাই, আমি হিউম্যান ম্যানেজমেন্ট করতে চাই, তো আমাকে জবটা ছাড়তে হবে। তো এই মতো পরিস্থিতিতে কিছু আমার নেগেটিভ ডিসিশান বা আরও কিছু নেগেটিভ বলেন বা পজিটিভ বলুন, মানুষ তো দিন দিন এক্সপিরিয়েন্সড হয়, মানুষের কোনো ফিল্ড ছাড়া যায় না, আপনি যে ফিল্ডেই যাবেন সেখান থেকে আপনি কিছু না কিছু নলেজকে অ্যাকোয়ার করবেন। তো এই মতো পরিস্থিতিতে তো সেই মুহূর্তে আমি সফটওয়্যার ছেড়ে দিই, ছেড়ে দিয়ে আমি আমার এডুকেশন সেক্টরে আসি, এডুকেশন থেকে আমি অনেক নলেজ গেইন করি। তো সব কিছুর একটা মিশ্রণ নিয়ে আবার যখন দেখলাম যে এআই আসছে, এআই আসলে তো একটা রিপ্লেসমেন্ট হয়ে যাবে, বেকারদের একটা অস্থিরতা সৃষ্টি হবে বা মানুষ বেকার হয়ে যাবে। তো এই জায়গাটা নিয়ে যখন হলো তখন আমার মনে আবার নাড়া দিল যে না, আমাকে এটা নিয়ে কাজ করতে হবে এমনভাবে যাতে বাঙালি কোনো রকমভাবে, বাঙালির ডিমান্ড যেন অল ওভার ওয়ার্ল্ড আরও বেড়ে যায়। যেখানে সারা পৃথিবী আতঙ্কিত যে আজকে এআই মানুষকে বা ম্যান পাওয়ারকে রিপ্লেস করে দেবে, সেখানে আমি বলছি যে বাঙালি তথা টোটাল ভারতীয়রা আজকে এই ব্যাপারে অনবদ্য হয়ে যাবে, সারা ওয়ার্ল্ড তাদেরকে খুঁজবে। তো এই জায়গাটা এইটার কারণেই বলা যে এই যে ব্যাপারটা যেটা আছে, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটাবেস ম্যানেজমেন্ট, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইজেশানস, মেশিন লেভেল মডেল, এটাকে একটা ছোট্ট গল্পের আকারে যদি বলি তাহলে দেখবেন আপনার ইজি হবে। দেখুন, যে কোনো ইন্ডাস্ট্রি যান, আপনি হেলথ সেক্টরে যান, আপনি এগ্রিকালচারে যান, আপনি এডুকেশন সেক্টরে যান, আপনি স্টকস বা শেয়ার ট্রেডিং যান বা আদার্স এনি সেক্টরে যান, তো এই এই যে জায়গাগুলো আসছে সেগুলো অনেক সবকটা কিন্তু ডেটাবেস কনসেপ্টে চলে আসছে। আচ্ছা, আমি এই আজকের বিষয়টা এই কারণেই রেখেছি, কারণ অনেকেই ভাববে এ তো ইঞ্জিনিয়ারদের জিনিস, কিন্তু এআই টুলসটা এমনভাবে আসছে মার্কেটে যেটা কিন্তু যে আপনাকে একদম কম্পিউটারের প্রফেশনাল মানে প্রফেশনাল কম্পিউটার আপনার প্রফেশন হতে হবে বা আপনার সফটওয়্যার প্রফেশন হতে হবে সেরকম নয়। এইটা মানুষের কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। মানুষ যদি মোটামুটি ইংলিশটা বুঝতে পারে, মানুষের যদি লজিক্যাল সেন্সটা থাকে, আমি বলছি আমার মনে হয় যে এই যে জায়গাটা, এই জায়গাটাতে একটা মানুষ যদি একটু প্রয়াস করে, সে কিন্তু টেকনিক্যালি উইদিন 1 ইয়ার যদি সে সাইড বাই সাইড একটু নিজের সময় বের করে করে ডেলি 1 আওয়ার 2 আওয়ার করে যদি স্পেন্ড করে, তাহলে সে 100% টেকনিক্যালি সাউন্ডেড হবেই হবে, হতেই হবে তাকে। এইবার আমি বলি আপনাকে, এই যে টোটাল যে জিনিসটা আছে, এই মানে আমরা যখন ভাত খাই, আমার মায়েরা যখন ভাত দেয় তখন ভাত, ডাল, ভাজা, মাছের ঝোল, ঠিক আছে, চাটনি, পাঁপড়, এইসব দিয়ে একটা পাঁপড় তো আর রোজ বাড়িতে হয় না, মানে আলটিমেটলি ভাত, ডাল, তরকারি, মাছের ঝোল এবং চাটনি। এই আপনি ভাবুন এআই জিনিসটা হচ্ছে এই টোটাল এই কনসেপ্টটাই যেটা যা বললাম, সেই জিনিসটা হচ্ছে এআই। কী বললাম? ভাত, ডাল, চাটনি, মাছের ঝোল, মানে মাছের ঝোলের পরে যদিও চাটনি। তো এই হচ্ছে টোটাল হচ্ছে এআই, আপনার বুঝতে সুবিধা হবে। এর মধ্যে আপনি ধরুন মানে প্রথম যে জিনিসটা প্রয়োজন, আপনার তরকারি আছে, আপনার মাছ আছে, আপনার চাটনি আছে, আপনার ডাল আছে, কিন্তু খাবেনটা কী দিয়ে? তার মেজর যে জিনিসটা সেটা হচ্ছে ভাত। এইখানে এই ভাতটাই হচ্ছে ডেটাবেস। এই ডেটাবেসের জন্য আপনাকে কী শিখতে হবে? আপনাকে একটুখানি এসকিউএল, ডেটাবেস কি? ডেটাবেস হচ্ছে আপনারা যে কোনো সেক্টরে কাজ করেন, আপনি ধরুন আপনি এডুকেশন সেক্টরে আছেন, তাহলে আপনি হয়তো দেখা গেল এই মুহূর্তে আপনি এক্সেল সিট নিয়ে কাজ করছেন, সেখানে হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট রোল নাম্বার, স্টুডেন্ট এজ, এরকমভাবে এক্সেট্রা এক্সেট্রা বলে আপনারা ডেটাবেস অটোমেটিক্যালি তৈরি করতে হয়। তাহলে আপনারা কিন্তু অলরেডি ডেটাবেসটা আপনারা জানেন।
কিন্তু আপনি যখন কম্পিউটারে এই ডেটাবেসটাকে নিয়ে কাজ করবেন, তখন আপনাকে একটা এই ল্যাঙ্গুয়েজটার উপরে একটা কোয়ারি ফায়ার করতে হয়। তার জন্য যেটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে এসকিউএল, যেটা খুব ইজিলি ফ্রি অ্যাক্সেসেবলি পাওয়া যায়। তো এই এসকিউএলটা কিন্তু আপনাকে জানতে হবে, মানে ডেটাবেস কীভাবে তৈরি হয় এবং এই এসকিউএল এইটা কিন্তু আপনাকে জানতে হবে। তো এই জিনিসটা হচ্ছে আপনার প্রাইমারি স্টেপ, যেটা অলরেডি কিন্তু আপনি ডেটাবেস জানেন, কিন্তু আপনাকে কি করে সেখানে আপনাকে কোয়ারিটাকে ফায়ার করতে হবে সেটার উপর একটা বেসিক, এরকম না যে ডিপ লেভেলে প্রচুর ডেটা নিয়ে কাজ করতে হবে। আপনি আপনার যে সেক্টরে, আপনি যদি হেলথ সেক্টরে হন হেলথ সেক্টর, এডুকেশন সেক্টরে হলে এডুকেশন সেক্টর, শেয়ার ট্রেডিং হলে শেয়ার ট্রেডিং, যে কোনো যে যা সেক্টরে আছেন সেক্ষেত্রে যে ধরনের ডেটাবেস থেকে, যেমন ধরুন একটা এডুকেশন সেক্টরে আমি বললাম সাপোজ এক্সাম হয়েছে, এক্সামের মধ্যে একটা ট্রেড, ধরুন দেখা গেল কম্পিউটার সায়েন্স ট্রেড বা হিস্ট্রি ট্রেড, তাতে কতজন পাস করেছে কতজন ফেল করেছে। তাহলে এই যে কতজন পাস করেছে বা কতজন ফেল করেছে, এবার আসবো ম্যাথমেটিক্সের জায়গাটা। হ্যাঁ, তো তার জন্য এই যে আপনার ডেটাবেসটার ওপরে আপনাকে যে লজিকটা লিখতে হবে, তাতে আপনি বুঝতে পারবেন যে টোটাল 50 জন যদি স্টুডেন্টের স্ট্রেংথ থাকে, তাহলে 30 জন আপনার পাস করেছে আর 20 জন যে ফেল করেছে। এই জায়গাটাকে করার জন্য এক তো আপনার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন লাগবে, কিন্তু এটাকে ইউটিলাইজ করার জন্য বা এটাকে অ্যাপ্লাই করার জন্য আপনার একটু এসকিউএলটা লাগবে। তাই এই জন্য বলবো আপনাকে একটু ধীরে ধীরে এসকিউএলটাকে একটু অ্যাডপ্ট করতে হবে। এসকিউএলটাকে অ্যাডপ্ট করার জন্য কোথাও যেতে হবে না, কারো কাছে যেতে হবে না, আমি আপনাকে বলছি। আপনি গুগলে যাবেন, W3 Schools লিখবেন, লিখে আস্তে আস্তে ডেলি 1 পাতা 2 পাতা করে আস্তে আস্তে এসকিউএলটাকে শিখতে থাকুন। আচ্ছা, এর সাথে আপনাকে কী জানতে হবে? দেখুন, কোডিং কোডিং ব্যাপারটা বললেই লোকে বলে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার বা ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার। তো এই ক্ষেত্রে আমরা বলি কেউ কেউ করে C# কাজ, কেউ করে জাভা। হ্যাঁ, তো এখন একটা ল্যাঙ্গুয়েজ চলে এসছে, যার নাম কি না পাইথন। এই পাইথনটা কেন এত ব্যাপ্তি, এটা আগে শুনুন। পাইথন, আমি তো জাভা জানি, তাহলে আমি পাইথন কী করে শিখবো? আমি তো এইটার উপর জানতাম, আমি কোনো কিছুই জানি না, আমি ল্যাঙ্গুয়েজ কী করে শিখবো, কোডিং কী করে শিখবো? সবার আগে একটা জিনিস ভাবুন, পাইথন হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা খুব ইজি, মানে ইউজার ফ্রেন্ডলি। আপনি যদি ইংরেজি জানেন তাহলে ইংরেজির মতন হচ্ছে কোড। এইটার জন্য এই পাইথনটাও যদি শিখতে চান আস্তে আস্তে একটু একটু করে বেশি শিখতে হবে না, আপনার কাজের গতি অনুযায়ী যেটুকু প্রয়োজন বা বেসিক যে ট্রু ফলস বা ফাইলকে কী করে অ্যাক্সেস করতে হয়, এই যে জায়গাগুলো আছে বা আরও আরও আদার্স যেগুলো আছে, সেগুলো আমি পরে আগামী সেশনে আমি প্রথমে শুরু করব পাইথন দিয়েই। যে পাইথন কীভাবে আমরা পাইথনটাকে আমি ইউটিউবের মাধ্যমেই আপনাদেরকে প্রেজেন্ট করব, যাতে আপনাদের সুবিধা হয়। কিন্তু আপনারা যেটা এখন থেকে করবেন এই পাইথনটার জন্য, এই পাইথনটা আপনারা এই W3 Schools থেকেই, আচ্ছা এটা পরে বলবো, এই W3 কোথার থেকে কোনটা পড়বেন সেটা পরে, আগে কী প্রয়োজন সেটা আমি আগে বলি আপনাদের। তো আপনাদেরকে পাইথনটা শিখতে হবে একটুখানি। তো পাইথনটা যেটা বললাম সেটা হচ্ছে, পাইথনটা হচ্ছে খুব ইউজার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ। আপনি যদি মনে করেন আপনি কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ার নন, আপনি একজন হেলথ ডিপার্টমেন্টের লোক, আপনি লিটারেচারের লোক, আপনি আর্টস বা লোক, যার যে মানে যে যে ফিল্ডেই থাকুন না কেন, আপনি এই ল্যাঙ্গুয়েজটাকে খুব ইজিলি আপনি অ্যাডাপ্ট করতে পারবেন। এই কনফিডেন্সটা আমার মনে হয় থাকার প্রয়োজন, এবং খুব ইউজার ফ্রেন্ডলি। কেন না, পাইথনের মধ্যে অলরেডি কিছু লাইব্রেরিকে ইন্টিগ্রেট করে দেওয়া আছে, ফলে আপনার অনেক কাজ ইজি হয়ে যাবে। যেমন ধরুন, এটা পরে একদিন আমি ডিসক্রাইব করব, কিন্তু আপনাকে বলতে চাইছি যে আপনার একটা কোডিং করতে হবে, সেখানে একটা কাজ বা একটা জিনিসকে লজিক্যালি আপনাকে করতে হবে, কিন্তু সেটা আপনার করার দরকার নেই। সেই লাইব্রেরিটাকে আপনি যদি কল করেন, তাহলে আপনার টোটাল জিনিসটাই আপনার কাছে চলে আসবে। সেগুলো অলরেডি ওর মধ্যে আস্তে আস্তে ডেভেলপ করে করে ইন্টিগ্রেট করে দেওয়া আছে। শুধু আপনি পাইথনের বেসিক লেয়ারের যদি কোডিংটাকে একটু বুঝতে পারেন, তাহলেই আপনার কাজ হয়ে যাবে। তাহলে একটা বললাম কি আপনার, যে ফার্স্ট স্কিল কী প্রয়োজন না ডেটাবেস, ডেটাবেসের সাথে এসকিউএল। ডেটাবেসটা কিন্তু আপনাদের কম বেশি কিন্তু জানা আছে আমার মনে হয়। তো সেকেন্ড স্কিলটা কি বললাম, পাইথন। আপনি একটু পাইথন ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করুন। এবার একটা কথা বলি, যে কোনো সেক্টরে, হেলথ সেক্টর হোক, আপনার যে কোনো সেক্টর, এডুকেশন সেক্টর হোক, আমাদের একটা একটা মানে ইউজ আছে, যেটা সমস্ত কোম্পানি যেটা করে, সেটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজেস। মানে আপনি একটা গ্রাফ
আমার জাস্ট সিম্পল ভাষায় বলি, একটা কলেজ চালাচ্ছি আমি, আহ, আহ, এই বছর কত টাকা আমার ইনভেস্টমেন্ট হলো, আমার কত টাকা লস হলো বা কত টাকা প্রফিট হলো, পরের বছর আমি বেশি প্রফিট করলাম না বেশি লস করলাম। তো এই ডেটাগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করতে যাই, তাহলে তো ম্যানেজমেন্টের লোকের বা মানে ইজিলি যদি আপনি গ্রাফিক্যালি দেখান, তাহলে সেটা খুব ইজিলি রিডেবল যে হ্যাঁ আমি এতটা পার্সেন্টেজ বেশি প্রফিট করেছি আগের বছরের তুলনায়। তাহলে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু এই গ্রাফটাকে ইউজ করছে, এটা আপনাকে ধরতে হবে। তাই এই গ্রাফটাকে আপনাকে ইউজ করার জন্য আমি একদিন বলে দেবো, এটা নিয়েও আমি কিছু কিছু কথা বলবো। এটাও আপনার, এটা নিয়ে আপনাকে ট্যাবলো বলে একটা একটা টুলস আছে, এই স্কিলটা আপনাকে বা পাওয়ার, এই ট্যাবলোটাই করুন আপাতত। এই ট্যাবলোটা যদি আপনি যদি মানে শিখতে পারেন আস্তে আস্তে, তাহলে এটাও এমন কিছু টাফ বিষয় নয়। এই ট্যাবলোটাকে আপনাকে একটু জানা উচিত জানতে হবে। আচ্ছা, এইবারে একটা জায়গা আছে যেটা খুব ইন্টারেস্টিং, যেটা আপনাকে বলছিলাম যে এই যে মেশিন বা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা প্রবাবিলিটি, প্রবাবিলিটি টেস্টিংটা পরে আসবো। তো এই যে আপনার একটা জায়গা বললাম আপনাকে, ডেটার জায়গাটা বললাম, যে প্রবাবিলিটি, হ্যাঁ প্রবাবিলিটির ব্যাপারটা একটু বলে নিই। প্রবাবিলিটি কীরকম না, আপনি জানেন না, আপনাকে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ওয়েদার অফ টুমোরো বা হোয়াট ইজ দ্য ওয়েদার আফটার 7 days। তো এটা একটা কম্পিউটার কিভাবে প্রেডিক্ট করবে? বা দেখা গেল এইটার ক্যালকুলেশনটাকে করতে হবে, এই যে প্রবাবিলিটিটাকে। বা দেখা গেল আপনার এই যে ভোট হবে, লোকসভা ইলেকশন আসছে, তাতে বলছে যে কোন দল, কোন দলের চান্স বেশি বা কম, কত পার্সেন্টেজ ভোট পাবে, এটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি। এই প্রবাবিলিটিটা বেসিক্যালি মেজারমেন্ট করা হয় ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের উপরে। ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন মানে কীরকম ক্যালকুলেশন, প্রবাবিলিটিটা কীরকম হয়, তা বলে কি লার্জ ডেটা নিয়ে কাজ করবে? যেমন দেখা গেল, ধরুন একটা খুব সিম্পল একটা ক্যালকুলেশনের কথা বলি, এই প্রবাবিলিটিটা মানে এই ওয়েদারটা, ধরুন এই ইন্ডিয়ার ম্যাচ, ধরুন ক্রিকেট ম্যাচ, এই ক্রিকেট ম্যাচটার চান্সেস ধরুন কতটা আছে, এই যে প্রবাবিলিটিটা, দেখা গেলো ইন্ডিয়া ইজ হ্যাভিং দ্য চান্স অফ 60% টু উইন দ্য ম্যাচ। এই যে জায়গাটাকে, এইটা তৈরি করা হয় কিন্তু প্রবাবিলিটির মাধ্যমে। তার স্ট্যাটিস্টিক্স, তার কি স্ট্রেংথ, এইগুলোকে জাজ করে, এটা কিন্তু 100% কিন্তু অ্যাকুরেসি থাকে না। কিন্তু এআই বলছে যে 100% অ্যাকুরেট করে দিচ্ছে, কিন্তু এই কথাটা কিন্তু সবসময় কিন্তু খাটে না। তাহলে এইটার পেছনে তার হিস্ট্রি বা তার ব্যাকগ্রাউন্ডের যে স্ট্যাটিস্টিক্স, সেইগুলোকে ফলো করে একটা প্রবাবেল রেজাল্ট দেওয়া হয়। আচ্ছা, এতক্ষণ আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে আপনার এই যা যা বললাম, কি কি বললাম, আপনার মানে যিনি পাইথন জানবেন, যিনি ট্যাবলো জানবেন, যিনি পাইথন লাইব্রেরি জানবেন, যিনি ডেটাবেস জানবেন, যিনি এসকিউএল নিয়ে কাজ করবেন, আর যিনি এই প্রবাবিলিটিটাকে জাজ করতে পারবেন, তাকেই আমরা বলছি পাতি বাংলায় নয়, তাকে আমরা প্রফেশনালিজম দিয়ে বলা হচ্ছে তাকে, যে হি ইজ দ্য ডেটা অ্যানালিস্ট। এইবার তাহলে হোয়াট ইজ দ্য ডেটা সায়েন্স, শুনুন, আস্তে আস্তে আমাদের আমব্রেলাটা কিন্তু বাড়বে। প্রথমে আমরা জানলামটা কি, ডেটা অ্যানালিস্ট, এরপর হচ্ছে ডেটা সায়েন্স। ডেটা সায়েন্স হচ্ছে, ডেটা সায়েন্সের মধ্যেই কিন্তু ডেটা সায়েন্সটা একটু ভাস্ট জায়গা। এই জায়গাটা কিন্তু মানে সবটা ক্যাপচার করার প্রয়োজন নেই, অলরেডি তার মধ্যে রেজিস্ট করা আছে। ধরুন আপনি ডাক্তার নন, বা সুপার স্পেশালিস্ট ডক্টরের যা যা ভূমিকাগুলো থাকে, সেই জায়গাগুলো ইনপুট অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। বা একজন মানে একটা রিসার্চ লেভেলের, এক্সিলেন্স লেভেলের টিচার যে জিনিসটা প্রেডিক্ট করছেন, সেই জিনিসটাকে অলরেডি ডেটাটা নিয়ে নেওয়া হয়েছে, বা বড় বড় বইগুলোকে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ওর মধ্যে। তো একদম মানে মানে ইউ গেট ইনসাইট ইন্টু দ্য কোর লেভেল, দ্যাট ইজ কল্ড ডেটা সায়েন্স। তার মধ্যে কী কী থাকছে না, এই ডেটা সায়েন্সের মধ্যেই থাকছে কিন্তু একটা পার্ট হচ্ছে এই ডেটা অ্যানালিস্ট, মানে যে ডেটাটাকে ক্যালকুলেট করবে। তার সাথে কি থাকছে না, লার্জ ডেটা, সেটা আপনার হসপিটাল সেক্টরে হচ্ছে প্রচুর হিস্ট্রি,
সেটা একটা বইয়ের পর বই হয়ে যেতে পারে। একটা কলেজের যে আপনি যদি এডুকেশন সেক্টরে আসেন তাহলে বছরের পর বছর এডুকেশন সেক্টরের যত ডেটা আছে সেটা। এর সাথে যেটা আসছে এই একটু আগে যেটা বলছিলাম যে প্রবাবিলিটি, এটার একটা হায়ার পোর্শনে বা হায়ার লেভেলে বলছে যে মেশিন লার্নিং মডেল। এই মেশিন লার্নিং মডেল যেটাকে বলা হচ্ছে বা মেশিন লার্নিং মডেল বলা হচ্ছে, মেশিন লার্নিং মডিউল বলা হচ্ছে, এটা কি করছে এই জিনিসটাই বেসিক্যালি ইট অ্যাক্টস লাইক দ্যান অ্যাস্ট্রোলজার বা প্রেডিক্টর। মানে একটা অ্যাস্ট্রোলজিস্ট, একজন পামিস্ট, তার কাছে আপনি গেলেন, বলুন তো দাদা আমার ফিউচারে হাতটা কীভাবে হবে। তো এই বেসিক্যালি এই কাজটা করছে কিন্তু এই মেশিন লার্নিং মডেল। তার একটা এক্সাম্পল দিই, কীরকম না, ধরুন একটা কোম্পানির একটা স্ট্রাকচার আছে, তাতে বলা আছে যার 1 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে, তার সহজভাবে বলি আপনাকে, তাহলে তার স্যালারি হবে 10,000 টাকা। যার 2 বছরের স্যালারি, 2 বছর এক্সপিরিয়েন্স থাকবে, তার হবে 20,000 টাকা। যার 4 বছরের এক্সপিরিয়েন্স, তার স্যালারি হবে 40,000 টাকা। যার 7 বছরের এক্সপিরিয়েন্স, তার হবে 70,000 টাকা। তাহলে দেখুন 3 বছরটা, যার 3 বছরের এক্সপিরিয়েন্স সেটা কিন্তু ডেটাতে নেই, তার কত স্যালারি হবে। এই যে ম্যাথামেটিক্যাল লার্নিং মডেল মানে হচ্ছে ম্যাথামেটিক্যাল যে ক্যালকুলেশনটাকে কীভাবে হয় এইটাকে যে প্রেডিক্ট করতে পারছে, সেটাই হচ্ছে আপনার মেশিন লার্নিং মডেল। মেশিন লার্নিং মডেল মানে হচ্ছে কিন্তু মেশিনের ভেতরে পার্টস কীভাবে কাজ করছে সেই সব জানতে হবে না, আপনাকে একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনকে ড্রয়িং করতে হবে। যেমন আপনি দেখলেন, আপনি জানেন যে 1 বছরে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার 10,000 টাকা স্যালারি, আপনার যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার 20,000 টাকা স্যালারি, তাহলে ন্যাচারালি 3 বছর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে 30,000 টাকা স্যালারি হবে। তাহলে সেটা করতে গেলে আমাকে কী করতে হচ্ছে, একটা ফর্মুলা ইউজ করতে হচ্ছে। কী ফর্মুলা না, স্যালারি ইজ ইকুয়াল টু 10K, মানে 10,000 ইন্টু এক্সপিরিয়েন্স। এইটাই হচ্ছে আপনার বেসিক্যালি মেশিন লার্নিং মডিউল। এইটার জন্য আপনাকে একটুখানি এই ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলোকে একটু বুঝতে হবে। এটা একটু এটা এটা একটা গেল পার্ট, এই পার্টটাকে আপনাকে একটু জানতে হবে। আচ্ছা, এইবারে দেখুন আমরা অলরেডি ডেটা অ্যানালাইজেশন বলে নিলাম, ডেটা সায়েন্স বলে নিলাম। এইবারে আসি একটা সুন্দর একটা জায়গা যেটাকে বলা হচ্ছে ডিপ লার্নিং এআই। এআইয়ের ডিপ লার্নিংয়ে আগে যাচ্ছি না, আপনাকে যেমন ঠিক আগে বলেছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে মায়ের দেওয়া খাবারের প্লেট, ঠিক আছে, এই বড় যে প্লেটটা, সেই প্লেটটা হচ্ছে এআই। তার মধ্যে ভাতটা হচ্ছে ডেটাবেস বা ডাটা সায়েন্স। তার মধ্যে ধরুন এবার দেখা গেল ভাতের সাথে আপনার ধরুন দেখা গেল আপনার ডালটা দেখা গেল হচ্ছে পাইথন, এরকম। তারপর দেখা গেল আপনার তার সাথে যে ভাজা আইটেমটা, সেটা দেখা গেল আপনার ওই ম্যাথমেটিক্যাল বা মেশিন লার্নিং মডিউল, বা যেটাকে বলছি আমরা প্রেডিকশনস। কিন্তু কিন্তু এর সাথে যদি আপনি বুদ্ধিমত্তাকে অ্যাড করে দেন, মানে সব কিছুর সঙ্গে যদি বুদ্ধিমত্তাকে অ্যাড করে দেন, বুদ্ধিমত্তাটা কোনটা না, ভাত খাওয়ার সময় চাটনিটা সবার লাস্টেই খাওয়া হয়, চাটনি দিয়ে কেউ কিন্তু আগে খায় না, ঠিক আছে। এই বুদ্ধিমত্তাটাকে যদি অ্যাড করে দেন সঙ্গে, তাহলেই হয়ে যাবে পুরো একটা আর্টিফিশিয়ালের প্যাকেজ, যেটাকে বলা হচ্ছে না ডিপ লার্নিং। সিম্পল, মানে আগে শুধু আমাদের কাজ হতো আপনার শুধুমাত্র ডেটা ওরিয়েন্টেড, এখন কিন্তু পিক্টোরিয়াল গ্রাফ, মানে কোনো ছবি দেখে আমরা আরও কাজটা সুবিধা হচ্ছে। যেমন কি এখন কম্পিউটারের মধ্যে ডেটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে কীরকম, একটা ছেলের ছবি, মেয়ের ছবি, একটা অ্যানিম্যালের ছবি, কিন্তু কম্পিউটার আইডেন্টিফাই করে নিচ্ছে ইজিলি যে এটা একটা ছেলে, এটা একটা অ্যানিম্যাল। আপনি ধরুন সাপোজ আপনার ছবি দেওয়া হলো, আপনি বললেন আমি ইউরোপে গেলাম না, কিন্তু আমি এমন ছবিটা তৈরি করুন যে আমি এখন ইউরোপের একটা জায়গায় বসে আছি, ঠিক আছে। তা এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই যে ডিপ লার্নিং কিন্তু কাজ যেটা করছে সেটা হচ্ছে এই ইমেজ, ভিডিও, এইগুলোকে কিন্তু ইন্টিগ্রেট করে নিচ্ছে। আর এই ডিপ লার্নিংয়ের ব্যবহারটা কিন্তু মানে অনেকটা জটিল। এত তাড়াতাড়ি ডিপ লার্নিংয়ের প্রসেস, ডিপ লার্নিংটা বলছি আমি শর্টে, একটা অ্যাপ্লিকেশান আপনাকে আমি বলবো ডিপ লার্নিংয়ের কোথায় অ্যাপ্লিকেশানটা হচ্ছে, কিন্তু ডিপ লার্নিং আস্তে আস্তে যখন উন্নত থেকে উন্নততর হয়ে যাবে, কিন্তু উন্নততর মানে একদম এক্সট্রিম লেভেলে মানুষের ইন্টেলিজেন্সকে ক্যাপচার করে নেবে, এই জায়গায় আসতে কিন্তু অনেক দিন।
যেমন ধরুন একটা উদাহরণ দিয়ে বলি, আমি আমার মাকে বললাম, মা আমাকে কিছু টাকা দাও, আমি বেড়াতে যাব। আমি ধরুন একজন স্টুডেন্ট, কথার কথা। এবার মা বলল, দেখা গেলো ছেলেকে খুব ভালোবাসে, মা জানে যে, মা বা বাবা জানে যে তার কাছে পয়সা নেই খুব একটা বেশি, বা পয়সা থাকলেও সেটা পয়সাটা এখন অ্যাপ্লাই করার মতন জায়গায় নেই, কিন্তু ছেলেকে বলতেও পারছে না। কিন্তু ছেলেকে বললো আচ্ছা যাও। কিন্তু এই আচ্ছা যাওটা ছেলেটা বুঝলো যে আচ্ছা যাওটা বলাতে মা বা বাবার কিন্তু খুব কষ্ট হচ্ছে। এই আচ্ছা যাও মানে যেও না, এই যে জায়গায়, এই জায়গাটাকে কিন্তু আমরা বলছি ডিপ লার্নিং। সিম্পল ব্যাপার। এই ডিপ লার্নিংটা কীরকমভাবে ইউটিলাইজ হচ্ছে আপনাকে বলি। একটা সিম্পল একটা আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে আপনার ইউটিলাইজেশনটা বলে দিচ্ছি, মানে কোথায় অ্যাপ্লাইটা হচ্ছে। সরি, কীরকম, মানে এটার ইউটিলাইজেশনটা খুব মারাত্মক, কিন্তু সেটা মানে হায়ার লেভেলে এখনও পৌঁছাতে দেরি আছে, তাই অত ভয় পাওয়ার ব্যাপার নেই। কিন্তু এটার প্রয়োজনও আছে, এটার অ্যাপ্লিকেশানটা প্রচণ্ডভাবে প্রয়োজন। এই এই যে ছবি, এই যে ভিডিও, এইগুলোকে ক্যাপচার করে একটা অ্যানালাইজ করা, এটা একটা বিরাট একটা অ্যাপ্লিকেশান আছে, বা আগামী দিনে এটা আরও হলে আমাদের দেশ তথা সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী একটা একটা উন্নততর টেকনোলজি বা উন্নততর জায়গায় পৌঁছে যাবে, মানুষের কাছে পরিষেবাটা আরও বেশি ইজি হয়ে যাবে। কিন্তু ডিপ লার্নিংটা, তাদের ইন্টেলিজেন্সি লেভেলটা মারাত্মক। কীরকম, আপনাকে একটা আপনাদের ধরুন সাপোজ একটা হেলথ সেক্টর নিয়ে একটা কথা বলি। দেখা গেল একটা লোকের খুব কাশি হচ্ছে, সে হসপিটালে গেল, তার খুব নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, প্রচণ্ড কাশি হচ্ছে। এবার ডাক্তার বুঝতে পারলো যে তার একটা হালকা মনে হচ্ছে ফুসফুসে ইনফেকশান হয়েছে। তো আপাতত তাকে মোটামুটি প্রাইমারি ট্রিটমেন্টটা করার পর তাকে বললো এক্স রে করতে। কিন্তু এক্স রে করার পরেও দেখা যাচ্ছে যে পেশেন্টটার অবস্থা মানে ঠিক মতন সাস্টেনেবল নয়। তাহলে তাকে কী করতে হবে, রেডিওলজিস্টের কাছে যেতে হবে, রেডিওলজিস্টের কাছে যেতে হবে। তাহলে এই রেডিওলজিস্টের কাজটার প্রক্রিয়াকরণ হতে হতে 3 থেকে 4 দিন লেগে যাবে। কিন্তু যদি পেশেন্ট যদি রিস্কি জোনে থাকে, তাহলে এতদিন কী হতো, যদি ডিপ লার্নিং না থাকে তাহলে কী হবে, পেশেন্ট খুব রিস্কি জোনে আছে, রেডিওলজিস্টের থেকে রেজাল্টেন্ট ভ্যালু আসতে এখনও 3-4 দিন লাগবে, তাহলে ওকে ওর উপরে অ্যাপ্লাই করা হবে মেডিসিন। কিন্তু এই মেডিসিনে দেখা গেল যে করোনার টাইমে ফুসফুসে ইনফেকশান, ডাক্তার প্রবলেম বুঝতে পারছে না, প্রবলেমটাকে প্রপারলি আইডেন্টিফাই করা হচ্ছে না, চলো ওকে একটার পর একটা ক্রিয়েটিভ মেডিসিন দিতে থাকলো। এই মেডিসিনটা দেওয়ার পরে কী হলো, হয়তো কিছু মানুষ সুস্থ হয়ে গেল, কিন্তু দেখা গেল 2% মানুষ সুস্থ হয়ে গেল, কিন্তু দেখা গেল 98% পেশেন্টের ট্রিটমেন্টটাই ভুল হয়েছে। কেন না, বিকজ অফ সাইড এফেক্টস, বা দেখা গেল মানে ওই ট্রিটমেন্টটা করার প্রয়োজন ছিল না। করোনার পরে ওই সময় বলা হলো না, এই পেশেন্টের একটু প্রবলেম আছে, এই পেশেন্টকে এই এই অ্যান্টিবায়োটিকগুলো দিতে হবে। এই অ্যান্টিবায়োটিকগুলো দেওয়ার পরে আলটিমেটলি কী হলো, আলটিমেটলি তারপর তারপর সে একটা মারাত্মক সাইড এফেক্টের শিকার হয়ে, তাহলে তো ওইটার প্রয়োজনই ছিল না। কিন্তু ডক্টর বাধ্য হয়ে, রিপোর্ট যেহেতু প্রপার টাইমে আসছে না, তাই বাধ্য হয়ে পেশেন্টকে এই ট্রিটমেন্টটা করলো, এবং পেশেন্ট ইজ সাফারিং উইথ দ্য সাইড এফেক্টস, অ্যান্ড অলসো এই ক্ষেত্রে ডেথও হয়ে যেতে পারে। ডিপ লার্নিং কী করছে, ডিপ লার্নিং রেডিওলজিস্টের কাছে যাওয়ার আগে ওই এক্সরেটাকে দেখে রিড করছে, রিড করে বুঝতে পারছে যে একে আদৌ এর কি এই মেডিসিনটাকে এখন অ্যাপ্লাই করবো, ইয়েস অর নো। এটা কিন্তু অ্যাকুরেটলি কিন্তু ডিপ লার্নিং বুঝে যাচ্ছে। যদি বোঝে যে হ্যাঁ আগে অ্যাপ্লাই করতে হবে, তাহলে রিস্ক থাকবে, তাহলে পেশেন্টটা বেঁচে যাবে। আর নো হলে নো। তাহলে এই যে জায়গাটাতে একটা পেশেন্ট মিসগাইড হলো না, সাইড এফেক্ট হলো না, তো এই জায়গাটা কিন্তু এই ডিপ লার্নিং রিপ্লেস করছে। তাহলে আপনাকে বোঝালাম, যেটা আপনাদেরকে যেটা বললাম, যে এআই কিন্তু মানে যে বিরাট কোডিং, বিরাট একটা ব্যাপার, এরকম কিন্তু নয়, আরও কিছু কিছু কনসেপ্ট আছে। আজকেরটা অনেক বড় হয়ে গেছে, তো আমি আগামী দিনে বলবো কোন কোন টুলগুলো ইউজ করতে হবে, এবং ছোট ছোট পাইথন বা এই ব্যাপারগুলো দিয়ে আমি আপনাদেরকে চেষ্টা করব, মানে আমি নিজেও এটা নিয়ে চেষ্টা করছি বা রিসার্চ করছি। তো আমি যা যা করবো আপনাদেরকে জানাবো, যাতে আপনাদের নিজেদেরও সুবিধা হয় এবং মানে আপনারাও কনসার্ন হন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে বাঙালি किसी से डरते नहीं है, हम बंगाली है, हम सारा पूरा वर्ल्ड में राज करेंगे, हम दिखा देंगे। एआई आए या कुछ भी आए, हम जीतेंगे, हम करके दिखाएंगे, और हम बेकार नहीं रहेंगे, क्योंकि
I am not only normal worker, I know the technology. So I don't have any kind of fear. তো আজকে এইটুকু বললাম, ধন্যবাদ।